আজকে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং রিয়েল ওয়ার্ল্ড কেস স্টাডি দেখব পাকিস্তানের। দেশটা যেন চারদিক থেকে একটা চাপের মুখে পড়েছে। অভ্যন্তরীণ বিদ্রোহ, আন্তর্জাতিক চাপ, আবার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, সব কিছু একসাথে দেশটির স্থিতিশীলতাকে একটা বড়সড় হুমকির মুখে ফেলে দিয়েছে। চলুন এই বিশ্লেষণে আমরা দেখি এই বহুমুখী সংকট কিভাবে তৈরি হলো আর এর পরিণতিই বা কী হতে পারে। তো মূল প্রশ্নটা এটাই, পাকিস্তান কি আসলেই সব দিক থেকে কোণঠাসা হয়ে পড়ছে? মানে একটা দেশ একসাথে ঠিক কতগুলো সংকটের মোকাবেলা করতে পারে? চলুন পাকিস্তানের এই জটিল পরিস্থিতির প্রত্যেকটা স্তর একটু একটু করে খুলে দেখা যাক। পাকিস্তানের ভেতরের যে নিরাপত্তার সংকট সেটা তো অনেক দিনের, কিন্তু সম্প্রতি এমন একটা ঘটনা ঘটেছে যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। যারা এতদিন শুধু মাটিতে লড়ছিল তারা এবার লড়াইটাকে নিয়ে গেছে একেবারে সাগরে, আর এতেই একটা সম্পূর্ণ নতুন ফ্রন্ট খুলে গেছে। ঘটনাটা হল বালুচিস্তান লিবারেশন আর্মি, মানে বিএলএ। তাদের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্রপথে একটা বড় অ্যাটাক করেছে। আর লোকেশনটা দেখুন, কৌশলগতভাবে কি ভীষণ গুরুত্বপূর্ণ। গোয়াদর বন্দর, ঠিক ইরান সীমান্তের গা ঘেঁষে। এর মানে হঠাৎ করেই একটা নতুন ম্যারিটাইম বা সামুদ্রিক ফ্রন্ট খুলে গেল। তো বিএলএ হলো একটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ। এতদিন এদের সব কার্যকলাপ ছিল মাটিতে, কিন্তু এখন তারা সাগরেও নেমে পড়েছে। এই কৌশলগত পরিবর্তনটা কিন্তু বিশাল একটা ব্যাপার। কেন? কারণটা খুব সম্ভবত উপকূলের নিয়ন্ত্রণ নেওয়া। একবার সেটা করতে পারলে বিদেশ থেকে অস্ত্র আনা বা পাচার করা তাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আচ্ছা, দেশের ভেতরে এত বড় একটা নিরাপত্তা ঘাটতি, এর প্রভাব কি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে? একদম না। এই ঘটনাটা সরাসরি পাকিস্তানের আন্তর্জাতিক ইমেজে একটা বড় ধাক্কা দিয়েছে। আর এটা তাদের ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক চেষ্টাকে বেশ বড়সড় একটা ধাক্কা দিতে পারে। ব্যাপারটার মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য আছে, তাই না? একদিকে দেখুন, আমেরিকার মতো দেশ ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বর্তমান লিডারশিপকে শান্তিপূর্ণ সার্টিফিকেট দিচ্ছেন, আর ঠিক তার উল্টো দিকে দেশের ভেতরেই এমন একটা হামলা হচ্ছে যা পাকিস্তানের স্থিতিশীলতার দাবিটাকেই একেবারে প্রশ্নবিদ্ধ করে তুলছে। একবার ভেবে দেখুন, একটা দেশের নিজেদের মিলিটারি বেসই যদি নিরাপদ না থাকে, তাহলে বাইরের দেশগুলো, আন্তর্জাতিক কমিউনিটি কিভাবে সেখানে কোনো বড় সামিট আয়োজন করার কথা ভাববে বা ধরুন বিনিয়োগ করবে? আস্থার জায়গাটা তো নড়ে যায়, তাই না? তো এতক্ষণ আমরা ভেতরের সমস্যা নিয়ে কথা বললাম। এবার চলুন বাইরের চাপগুলোর দিকে তাকাই। আর এখানেই আসছে একটা বড় টুইস্ট। সম্প্রতি একটা গোপন ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তি অ্যাক্টিভেট করা হয়েছে, যা পাকিস্তানকে একটা ভীষণ কঠিন জায়গায় ফেলে দিয়েছে। একটা লিকড ডকুমেন্ট থেকে যা জানা যাচ্ছে তার রীতিমতো শকিং। ইরানের সাথে উত্তেজনার জেরে সৌদি আরব একটা পুরনো গোপন চুক্তির দোহাই দিয়ে পাকিস্তানের কাছে মিলিটারি সাপোর্ট চেয়েছে। চিন্তা করুন অবস্থাটা। একদিকে প্রতিবেশী ইরান আর অন্যদিকে বহুদিনের মিত্র সৌদি আরব। পাকিস্তান এখন এই দুইয়ের মাঝখানে একেবারে স্যান্ডউইচড। আর ঠিক যেন নাটকের মতো একই সময় সংযুক্ত আরব আমিরাত বা ইউএই হঠাৎ করে তাদের দেয়া $3.5 বিলিয়ন লোন ফেরত চাইছে। এটা কি কাকতালীয়? একদমই না। এটা আসলে একটা সমন্বিত কৌশলগত চাপ। পাকিস্তানকে বাধ্য করা হচ্ছে যেন তারা সৌদির দাবি মেনে নেয়। তো পাকিস্তান এখন একটা প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের ফাঁদে পড়েছে। অবস্থাটা অনেকটা শাঁখের করাতের মতো। যেদিকেই যাবে বিপদ, কোনো সহজ রাস্তা খোলা নেই। এই উভয় সংকটটা একটু ভালো করে বোঝা যাক। অপশন 1, সৌদি আরবকে সাপোর্ট করা। যদি সেটা করে, তাহলে দেশের ভেতরে থাকা শিয়া সুন্নি দ্বন্দ্ব এমন পর্যায়ে যেতে পারে যা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। আচ্ছা, অপশন 2, সৌদি আরবকে না বলে দেওয়া। সেক্ষেত্রে কি হবে? তাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে, কারণ সৌদি আরবের বিশাল আর্থিক সাহায্যটা বন্ধ হয়ে যাবে। মানে একদিকে গেলে আগুন, অন্যদিকে গেলে খাদ। আচ্ছা, চলুন এবার একটু জুম আউট করে পুরো অঞ্চলের প্রেক্ষাপটটা দেখি। মানে পাকিস্তানের এই যে সংকট, এই অবস্থাকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারত ঠিক কিভাবে দেখছে? পাকিস্তানের ডিফেন্স সিস্টেম কিন্তু এখন মারাত্মকভাবে স্ট্রেচড বা বিস্তৃত হয়ে পড়েছে। দেখুন, পূর্ব দিকে আছে ভারত সীমান্ত, পশ্চিমে আফগানিস্তান। দেশের ভেতরে টিটিপির মতো বিদ্রোহীদের সামলাতে হচ্ছে, আর এখন নতুন করে যোগ হয়েছে দক্ষিণ পশ্চিমে ইরান সীমান্তের টেনশন।
মানে তাদের ফোকাস আর মিলিটারি রিসোর্স বেশ কয়েকটা দিকে ভাগ হয়ে গেছে। তো যে কোনো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর দৃষ্টিকোণ থেকে দেখলে একটা প্রতিবেশী দেশ যখন একই সাথে ভেতরের এবং বাইরের এত সমস্যায় জর্জরিত, তখন সেটা একটা বড় কৌশলগত সুযোগ তৈরি করে দেয়। সোজা কথায়, ভারতের জন্য তাদের নিজেদের বর্ডার সিকিউরিটি আর স্ট্র্যাটেজিক প্ল্যানিং করাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। যখন আপনার প্রতিদ্বন্দ্বী দেশ, যা কিনা একটা নিউক্লিয়ার পাওয়ার, এভাবে কোণঠাসা হয়ে পড়েছে, তখন ভারতের পরবর্তী স্ট্র্যাটেজিক মুভ কি হতে পারে? ভারতের নেওয়া সিদ্ধান্তই কিন্তু এ অঞ্চলের ভূরাজনীতির ভবিষ্যৎ গতিপথ ঠিক করে দিতে পারে।